আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাব, জামাতের নিবন্ধন ফিরে দিতে ইসিকে আপিল বিভাগের নির্দেশ। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ। সে সঙ্গে দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। তবে দলটির দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এ বিষয়ে নির্বাচন কমিশনকে বিবেচনা করতে বলা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক দলগুলো হিসেবে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এক যুগ পর সেই রায় বাতিল করে দিল আপিল বিভাগ। আমরা শুধু বাঁচতে চাই, গাজা শিশুদের আকুতি। গাজা শহরের পশ্চিমে বিধ্বস্ত তেল আল হাওয়াপাড়া একটি সেরা তাঁবুর নিচে ছেলেবেলার টুকরো টুকরো স্মৃতি পড়ে আছে ধুলোয় ভেজা। কম্বলের উপর কুঁজো হয়ে বসে আছে 14 বছর বয়সী কামাল মাহাদি। তার ক্ষীণ শরীরটা যেন চারপাশে ধ্বংসস্তূপে হারিয়ে গেছে। বিস্ফারিত চোখে শূন্য দৃষ্টিতে সে রাস্তার দিকে তাকিয়ে আছে। তার শুধু একটাই ইচ্ছা, আমরা দখলদার ইসরায়েলের হাত থেকে কোনো মতে বাঁচতে চাই। আমাদেরকে বাঁচতে দাও, পৃথিবী আমাদেরকে মেরো না, আমরা মানুষ আমাদেরকে হত্যা করো না। এই আকুতি নিয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে আছে। দেখলে চোখ দিয়ে পানি চলে এসে, কিন্তু ইহুদিরা এখনো তাদের হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এরপর জানাবো, ইসরায়েলকে থামানোর উপায় জানালেন ইয়েমেনি কর্মকর্তা। ইয়েমেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন, অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে একমাত্র কার্যকর উপায় হল বল প্রয়োগ করা। কারণ যুদ্ধবাজ ইসরায়েল কেবল শক্তির ভাষাই বুঝে। আজ ইয়েমেনের উপ তথ্যমন্ত্রী নাসিরুদ্দিন আহমেদের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে খবর মেহের নিউজের। এদিকে যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের সত্য, যা বলেন ট্রাম্পের দূত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতির চুক্তি প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে হামাস। তবে বেঁধে দিয়েছে একটি মাত্র শর্ত, সেটি হলো স্থায়ী যুদ্ধবিরতি, যা এতদিন ইসরায়েলের জন্য রেড লাইন ছিল। তবে এটি মনে হচ্ছে কার্যকর হচ্ছে না। জানাবো, ইন্দোনেশিয়ায় পাথর খনি ধসে নিহত 17, এখনও আটক আছে 8 জন। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে সিরেবন এলাকায় একটি পাথরের খনিতে ভয়াবহ ধস নেমেছে। পর্যন্ত 17 জন নিহত এবং 6 জন আহত হয়েছে। এখনও খনিতে আটকে আছে 8 জন। তাদের খোঁজে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। এবং নিবন্ধন ফিরে দিতে ইসিকে আপিল বিভাগের নির্দেশ। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ। সে সঙ্গে দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। তবে দলটির দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এ বিষয়ে নির্বাচন কমিশনকে বিবেচনা করতে বলা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক দলগুলো হিসেবে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এক যুগ পর সেই রায় বাতিল করে দিল আপিল বিভাগ। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামাতের আপিল শুনানি করে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ 4 বিচারকের বেঞ্চ আজ এ রায় ঘোষণা করেছে। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি রেজাউল হক। আজ মামলাটি কার্যতালিকায় 1 নম্বরে রাখা হয়েছে। গত 14 মে আপিল শুনানি শেষে রায়ের জন্য আজ দিন ধার্য করেছিল আদালত। ঐতিহাসিক এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ভোটের রাজনীতিতে ফেরার এমন দলীয় প্রতীক নিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলল জামাত ইসলামের। জামাতকে নির্বাচন কমিশনে দেয়া নিবন্ধন বৈধতা চ্যালেঞ্জ করে 2009 সালে রিট করা হয়। ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠত্বের মতের ভিত্তিতে জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 মে রায় দেয় হাইকোর্ট। একই সঙ্গে আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করা সনদ দেয়, যা একই বছর আপিল হিসেবে রূপান্তরিত হয়। রায়ের বিরুদ্ধে 2013 সালে নিয়মিত লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন করে জামাত ইসলাম। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে তৎকালীন আওয়ামী লীগ সরকার গত বছর 1 আগস্ট জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তবে 5 তারিখেই অবশেষে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল।
আমরা শুধু বাঁচতে চাই, গাজার শিশুদের আকুতি। গাজা শহরে পশ্চিমে বিধ্বস্ত তেল আল হাওয়াপাড়ায় একটি ছেঁড়া তাঁবুর নিচে ছেলেবেলার টুকরো টুকরো স্মৃতি পড়ে আছে ধুলোয় ভেজা কম্বলের উপর কুঁজো হয়ে বসে আছে ১৪ বছর বয়সী কামাল মাহাদি। তার ক্ষীণ শরীরটা যেন চারপাশে ধ্বংসস্তূপে ছড়িয়ে গেছে। বিস্ফোরিত চোখে শূন্য দৃষ্টিতে যে রাস্তায় ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষের দিকে তাকিয়ে থাকে, যেন হারানো কোনো জীবন খুঁজছে, তা আর কখনোই ফিরবে না। হাঁটু জড়িয়ে ধরা সেই কিশোরের কণ্ঠস্বর চাপা ফিসফিসানি মাত্র। যুদ্ধের আগে জীবনটা ছিল খুবই সুন্দর, বলল মাহাদি। ভোরে উঠতাম, স্কুলের ইউনিফর্ম পরে দৌড়ে বেরিয়ে যেতাম, স্কুলে যেতাম, বন্ধুরা মিলে গলির ভেতরে ফুটবল খেলতাম। ছুটির দিনে বা সাপ্তাহিক ছুটিতে আমরা সবাই দাদার চারপাশে বসতাম। তিনি আমাদের অনেকবার গল্প শোনাতেন কিভাবে ১৯৪৮ সালে আমাদের লোকজনকে বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছিল। থামলো সেটা, গলাটা ধরে এলো। আগে ভাবতাম এগুলো শুধু পুরনো দিনের গল্প, কিন্তু এখন আমি নিজেই অনুভব করছি। এখন আমি জানি ঘর হারালে কেমন লাগে, কিভাবে হাতে যা আছে তাই নিয়ে দৌড়ে পালাতে হয়। আমি জানি কিভাবে বোমার শব্দের মাঝেও ঘুমাতে হয় আর ধুলোর মাঝে জেগে উঠতে হয়। অবস্থায় তারা বলেছে, আমরা যে মানুষ, আমরা বাঁচতে চাই, পৃথিবীর মানুষ আমাদেরকে বাঁচতে দাও। মানুষ হিসেবে আমাদেরও বাঁচার অধিকার রয়েছে, কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী কোনোভাবেই আমাদেরকে বাঁচতে দিচ্ছে না। দখলদার ইসরায়েলেরা আমাদের উপর যে আক্রমণাত্মক হামলা চালাতে শুরু করেছে, আমরা এখন কোথায় যাব, কোথায় পালাবো? আমাদের পালানোর কোনো জায়গা নেই। শুনেছি কিয়ামতের ময়দানে পালানোর নাকি জায়গা থাকবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতেই আমাদের পালানোর কোনো জায়গা নেই। আমাদেরকে পালানোর মতো সুযোগও দেয়া হচ্ছে না। আমাদেরকে হত্যা করা হচ্ছে, শুধুমাত্র হত্যা নয়, কষ্ট দিয়ে দিয়ে আমাদেরকে হত্যা করা হচ্ছে। এটি পৃথিবীর মানবতাকে প্রশ্নবিদ্ধ করে কিনা সেই প্রশ্ন রেখেছেন তারা বলেছেন, আমরা নিরীহ মানুষ হয়ে কি অপরাধটা করেছি, আমরা এখন পালিয়ে যাবোটা আসলে কোথায়? এভাবেই কথাগুলো বলছিলেন এবং ফ্যালফ্যাল চোখে তিনি কান্নায় জড়িয়ে পড়ছিলেন, এমনটি জানিয়েছে ওই প্রতিবেদক। ইসরায়েলকে থামানোর উপায় জানালেন ইয়েমেনি কর্মকর্তা। দখলদার ইসরায়েলকে কিভাবে থামানো যায় সে বিষয়ে মতামত জানিয়েছে ইয়েমেনের কর্মকর্তারা। তারা জানিয়েছে, দখলদার ইসরায়েলকে থামানোর একমাত্র উপায় হচ্ছে চাপ প্রয়োগ করা। গাজা যুদ্ধ বন্ধ করতে পশ্চিমা সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে দখলদার ইসরায়েলকে চাপ প্রয়োগ করতে হবে। তা না হলে তারা এই চলমান যে যুদ্ধ এখনো চলছে সেটি তারা থামাবে না। দখলদার ইসরায়েলি বাহিনী যে অমানবিক হামলা চালাচ্ছে সেটি কোনোভাবেই তারা থামাবে না বলে জানিয়েছে তারা। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছে, নিরীহ ফিলিস্তিনিরা কিভাবে মারা যাচ্ছে বিষয়টি আমাদের অবশ্যই ভাবিয়ে তুলে, কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী গ্রেটার ইসরায়েল তৈরি করতে যে অপকর্ম চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবেই কাম্য নয়। আমরা পুরো মুসলিম বিশ্ব থেকে দখলদার ইসরায়েলকে নানাভাবে আমরা চাপ প্রয়োগের চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও পুরো বিশ্ববাসীকে জেগে উঠতে হবে। অন্যায় দাবি কখনোই মেনে নেওয়া যাবে না। এভাবে চলতে দেওয়া যায় না। নিরীহ মানুষদেরকে চোখের সামনে হত্যা করা হচ্ছে, আমরা বসে বসে দেখতে পারি না। আমাদের মধ্যে একটি মনুষ্যত্ব বোধ রয়েছে। তাদের কোনো অপরাধ নেই, তারপরও কেন তাদেরকে এভাবে হত্যা করা হবে? যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের সত্য, যা বলল ট্রাম্পের দূত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে হামাস, তবে বেঁধে দিয়েছে একটি মাত্র শর্ত। সেটি হলো একটি স্থায়ী যুদ্ধবিরতি, যা এতদিন ইসরায়েলের জন্য রেড লাইন ছিল। তবে ওয়াশিংটনের প্রধান আলোচক স্টিভ উইটকফ এই জবাবকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের মূল্যায়নের সুরে সুরে মিলে বলেছেন, হামাস এখনও অগ্রহণযোগ্য অবস্থানে এবং তাদের অস্বীকৃতির নীতিতেই অনড় রয়েছে। আজ ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে, হামাসকে হয় প্রস্তাব মেনে নিয়ে জিম্মিদের মুক্ত করতে হবে, নয়তো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আজ এক বিবৃতি
বিবৃতিতে হামাস জানিয়েছে তারা মধ্যস্থতাকারী পক্ষগুলোর কাছে তাদের জবাব জমা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে এই চুক্তির অংশ হিসেবে প্রতিরোধের হাতে থাকা দখলদার বাহিনী 10 জীবিত বন্দীকে মুক্তি দেওয়া হবে এবং 18টি মরদেহ ফেরত দেওয়া হবে, যার বিনিময়ে নির্ধারিত সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে। হামাসের রাজনৈতিক ব্যুরোর একটি সূত্র জানিয়েছে হামাস উইটকপকে একটি ইতিবাচক জবাব দিয়েছে, তবে এটি স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্রত্যাহারের নিশ্চয়তার উপর জোর দিয়েছে। স্টিভ উইটকপ আরও বলেছেন, হামাসের জবাব সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং এটি আমাদের আরও পিছিয়ে দিচ্ছে। তিনি হামাসকে আহ্বান জানান তারা যেন আমরা যে কাঠামোগত প্রস্তাব দিয়েছি তা মেনে নেয়।